নীল চিরকুট পর্ব 36। লেখিকা নৌসিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে, নৌসিন পারভিন। বিকেল 3টা। দুপুরের ঝাঁঝ ধরা উত্তাপটা খানিকটা মিইয়ে এসেছে। ডিপার্টমেন্টের পাশে লম্বা অশ্বত্থ গাছের মাথায় ঝলমল করছে পড়ন্ত সূর্য। ডিপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েদের পাশ কাটিয়ে মাঠে নেমে এলো নীরা। দিনের শেষ ক্লাসটা মাত্রই শেষ হয়েছে। নীরার দৃষ্টি স্থির, চাহনি গম্ভীর, টুলটুলে মুখটা কয়েকদিনের অবহেলায় কিছুটা শীর্ণ। এই শীর্ণতা যেন বেশ মানিয়ে গিয়েছে তার মুখে। কাঁটা কাটা চেহারাটা বড্ড চোখে লাগে। নীরা কাঁধের ব্যাগ থেকে ফোনটা বের করে দীর্ঘশ্বাস ফেলল। মা সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছে, কেন দিচ্ছে তাও নীরার জানা। নীরা হাঁটতে হাঁটতে মাকে ফোন লাগালো। বড় ক্লান্ত লাগছে তার, শরীরের সাথে মনটাও কেমন মুড়িয়ে গিয়েছে। এভাবে কি বাঁচা যায়? নীরার মা ফোন তুলতেই বললেন, তোর সমস্যা কি? নীরা শক্ত কণ্ঠে বলল, আমার কোনো সমস্যা নেই মা। সমস্যা নেই তো বিয়েতে রাজি হচ্ছিস না কেন? অবুঝ মায়ের খুব সাধারণ প্রশ্ন। দীর্ঘশ্বাস ফেলল নীরা। আমি ওকে বিয়ে করতে চাই না মা। চাস না? কিন্তু কেন? ছেলের চরিত্র খারাপ, মদ গাঁজা খায়, মেয়ে মানুষের নেশা আছে, ভদ্রতা জানে না, দেখতে খারাপ। নীরা শান্ত কণ্ঠে বলল, এগুলো কোনোটাই আমার সমস্যা নয়। অনন্ত খুবই লয়াল একটা ছেলে, আমি জানি। নীরার মা এবার তেতে উঠলেন, ভীষণ রাগ নিয়ে বললেন, নিজেই বলছিস লয়াল, তাহলে বিয়েতে রাজি হচ্ছিস না কেন? ছেলে যেহেতু পড়াশোনা করছে, চাকরি তো একদিন করবেই। ধানমন্ডিতে নিজস্ব বাসা আছে। এই যুগে ঢাকা শহরে বাসা থাকার মানে বুঝিস? ছেলের বাপ সরকারি চাকরি করে। আহামরি টাকা পয়সা না থাকলেও ছেলের জন্য চাকরির ব্যবস্থা ঠিকই করবেন। মেয়েটে নেই, দুটো ছেলেই, অযথা টাকা খরচের বালাও নেই। আমাদের যা অবস্থা সেই হিসেবে সম্বন্ধটা খুব খারাপ না। ছেলের চাকরি নিয়ে একটু অনিশ্চয়তা আছে ঠিক, কিন্তু এদিকেও যে আর পারা যাচ্ছে না। তোর বড় চাচা জমি নিয়ে নতুন করে ঝামেলা শুরু করেছে। তোর বিয়ে ভাঙা নিয়েও বিশ্রী বিশ্রী কথা বলে বেড়াচ্ছে। সম্বন্ধ আসার আগেই পাত্রপক্ষকে কান পোড়া দিয়ে বিয়ে ভাঙাচ্ছে। এই সম্বন্ধটাও কখন বেঁকে বসবে তার কোনো ঠিক আছে? এরাও ভার্সিটিতে 2 বছর চলে গেল, ওকেও বিয়ে দিতে হবে। আর তোর ভাইয়ের কথাও ভাব, ছেলেটা তো খেটেই যাচ্ছে আজীবন, আপাতত ঠিক বয়সে বিয়েটা করুক। মায়ের কথার মাঝেই ফোন কাটে নীরা। মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। দিশারা দৃষ্টিতে ক্ষণিকের জন্য টলমল করে ওঠে। হঠাৎ করে একটা বুঝদার কাঁধের খুব অভাব বোধ করে। মনটা ছলকে উঠে বলে, আজ যদি বাবা থাকতো। নীরার পাতলা ঠোঁট জোড়া ভেঙে আসে কান্নায়। মা আজ বলছে সম্বন্ধটা ভালো, নীরার বিয়ে ভেঙেছে, বিপদে পড়েছে বলেই আজ চাকরিহীন। ছেলের হাতে মেয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা হচ্ছে না মায়ের। অথচ আজ যদি অনন্তকে সে প্রকাশ্যেই ভালোবাসত, মায়ের কাছে অনন্তকে বিয়ে করার জন্য বায়না ধরত, তাহলে প্রাচীন সব সংসারে ভরে উঠত মায়ের মন। অনন্ত অপূর্ণতাগুলো নিয়ে হাজার হাজার প্রশ্ন উঠত। চাকরিটাকে হয়ে উঠত সবচেয়ে মূল্যবান আর ভালোবাসা ঠুনকো। তারপরই টেনে দেওয়া হতো নিষেধাজ্ঞার বেড়ি। আজ যখন নীরা দীর্ঘশ্বাস ফেলে, ঠোঁটে ঠোঁট চেপে শরতের স্বচ্ছ আকাশের দিকে চেয়ে থাকে নির্নিমেষে। আজ বাবা থাকলে এমন দ্বিধাভরা জীবন টানতে হতো না নীরার। বাবা নীরাকে বুঝতো, নীরার মাথায় হাত বুলে দিয়ে পথ দেখাতো। ধানমন্ডির বিলাসবহুল ফ্ল্যাটে নিজের জন্য বরাদ্দকৃত ঘরটিতে বসে আছে ছোঁয়া। সাদা বেড কভারে ঢাকা বিশাল বিছানাটিতে বইয়ের স্তূপ, মেঝের উপর কফি কাপ, মার্কার, ডট পেন, আরও কত কি। বিছানার মুখোমুখি বিশাল জানলাটার পর্দা সরানো। বৃষ্টির পানি ঝাপটে পড়ছে গ্লাসে। বাইরের অন্ধকারে বৃষ্টির ফোঁটাগুলো লাগছে মুক্তোর মতো। বিশাল চাদরে ছোট ছোট মুক্তো ছুঁড়ে ফেললে যেমন লাগে ঠিক তেমন। ছোঁয়া বিছানার গদিতে ঠেস দিয়ে মেঝেতে বসেছিল, হাতে দ্য সাইকোলজি অফ দ্য সিম্পলসন্স নামে একটি ইংরেজি বই। লাইনটা আবার পড়ি। ছোঁয়ার বিছানায় গদিতে ঠেস দিয়ে মেঝেতে বসেছিল, হাতে দ্য সাইকোলজি অফ দ্য সিম্পলসন্স নামে একটি ইংরেজি বই। বইটা এর আগেও 2 বার পড়েছিল, কিন্তু আজ মনোযোগ দেওয়ার যাচ্ছে না। ছোঁয়া বরাবরই পড়াকো মেয়ে, পড়াশোনায় মন বসছে না, এমন অভিজ্ঞতা তার নতুন। ছোঁয়া হাতের বইটা উল্টে রেখে জোরালো শ্বাস ছাড়ল।
কয়েক সেকেন্ড নিঃশব্দ বৃষ্টি দেখে নিয়ে দায়ী ফোনটা তুলে নিল। সরি, ওটা দামি ফোনটা হবে। দামি ফোনটা তুলে নিল হাতে। একবার, দুইবার, তিনবারের সময় ফোনটা রিসিভ করলো নাদিম। ফোন রিসিভ করেই ধমকে উঠলে বলল, তোর সমস্যা কি বাপ? জ্বালাইতছিস কেন? মাঝে রাতে ঘুম ভাঙাইয়া কানের কাছে কিরিং কিরিং লাগাইতছ। বড়লোকি বিছানায় ঘুমাহে না? ফোন ডাক বাল। ছোঁয়া নাক ছিটকে বলল, তুই আবারও এভাবে কথা বলছিস? ট্রাই টু মেক এ পার্সোনালিটি। তোর কথা শুনে যে কেউ বমি করে ফেলবে। এক থাপ্পড়ে 10 বার বমি করাই ফেলাবো তোরে। মাঝরাতে ঘুম ভাঙাইয়া পার্সোনালিটি করার গল্প শোনাস তুই? মেক করার গল্প শোনাস তুই? তোর এই ইংরেজি আলাপ তোর ইংরেজের বাপের লগে করগা। আমার সাথে ইংরেজি মারাইতে আসবি না। তোর তো খবর আছে তাহলে। ছোঁয়া নিজেকে সামলে নিল। আজকাল তার বুদ্ধি হয়েছে। কাজের সময় নাদিমকে রাগিয়ে দেওয়া যে বোকামি তা সে বোঝে। ছোঁয়া কিছুক্ষণ চুপ থেকে রয়ে বলল, আচ্ছা যা, ইংলিশ আর বলবো না। এখন বল, সবাই এখন অদ্ভুত বিহেভ করছে কেন? কি হয়েছে? নাদিম অকপটে বলে, আমার বইয়ের ছাবাল হয়েছে, ইন স্টক কেনা হয়েছে। তোর কোনো সমস্যা? নাদিমের কথা বাক্যটা ঠিক ক্যাচ করতে পারল না ছোঁয়া। কিছুক্ষণ গার্ডলেক মতো বসে রইল। নাদিমের বলা বাক্যটা বার দুয়েক আওড়ানোর চেষ্টা করলো। মনে হচ্ছে না। কেনা হয়েছে মানে কি? এটা কি কোনো বৈজ্ঞানিক নাম? নতুন কোনো রোগও হতে পারে। ছোঁয়া বুদ্ধি খাটিয়ে বলল, সমস্যা? না, কোনো সমস্যা নাই। তুই চিন্তা করিস না দোস্ত, মেডিকেল সায়েন্স এখন অনেক এগিয়ে গিয়েছে। কানার প্রতিষেধকেও জলদি পেয়ে যাবি। ছোঁয়ার কথায় হতভম্ব হয়ে গেল নাদিম। বেশ কিছুক্ষণ মুখে কোনো কথা খুঁজে পেল না সে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে তীব্র আক্রোধ নিয়ে বলল, তোর এই মুহূর্তে বাংলাদেশে বাইরে ফেলাই দিয়ে আসতে মন চাইতেছে। কেন একটা রোগ? বলদের বলদ। ছোঁয়া নিভে গেল। অসহায় কণ্ঠে বলল, রোগ নয়? তুই আমার সামনে থাকলে নির্ঘাত থাপ্পড় খাইতিস আজ। ভোলা ভোলা মেজাজটাই বিগড়ে দিলি শালা। দেন হোয়াইট ইজ ক্যানা? এটা বাংলা শব্দ। তোর বলা বাংলা শব্দ আমি কেন কখন শুনি না? নাদিমের রাগের মাঝেও হাসি পেয়ে গেল। মনের গোমট ভাব বেশ খানিকটা কেটে যাওয়ায় ধমকা ধমকি না করে ফুরফুরে মেজাজে বলল, তুই বাঙালি হলে শুনতি, দুই ইংরেজ। তোর উচিত ব্রিটেন আর আমেরিকা চলে যাওয়া। এখন ফোন ডেকে কেনার অর্থদার কর। অর্থ বের করতে পারলে আমায় কল করবি, নয়তো নয়। বেহুদা জ্বালাইতেছিস, তোর খবর আছে। ছোঁয়া বোকা বোকা কণ্ঠে বলল, আচ্ছা। নাদিমের ফোন কেটে ডান হাতে চশমা ঠিক করে ছোঁয়া। মাথায় ঘুরতে থাকা একটা শব্দ, কেনা? ছোঁয়া গুগলে সার্চ দেয়। বানানটা ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে লেখে, কিন্তু প্রত্যেকবারই একই লেখা ভেসে ওঠে, ইউর সার্চ ক্যানা ডিড নট ম্যাচ এনি ডকুমেন্ট। ছোঁয়া বেশ কিছুক্ষণ অসহায় মুখে বসে থেকে বাবারই লাইব্রেরিতে যায়। পুরোনো লাইব্রেরি ঘেটে পুরনো নতুন 3টা বাংলা অভিধান খুঁজে পাইছে। ডান হাতের আঙুল দিয়ে চশমাটা ঠিক করে চেয়ার টেনে বসে। অভিধানের প্রতিটি পাতা মনোযোগ দিয়ে দেখে। হোয়াট ইজ ক্যানা? ঘন্টা দুয়েক পর লাইব্রেরির দরজায় হালকা টোকা পড়তে চোখ তুলে তাকালো ছোঁয়া। বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে হালকা হাসলো। হেই বাবা, হোয়াটসঅ্যাপ? সালাম সাহেব বিস্ময় নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজা ছাড়লেন। ভেতর ঢুকে সামনে থাকা অভিধানগুলোর দিকে তাকিয়ে বললেন, নাথিং ম্যাচ। কিন্তু এত রাতে এসব কি করছো? একটু শব্দ খুঁজছি বাবা। ডু ইউ নো আই অ্যাম নট ম্যাচ ফ্লুয়েন্ট ইন বেঙ্গলি? সালাম সাহেব চেয়ার টেনে বসলেন। বেশ উৎসাহ নিয়ে বললেন, বাংলায় দুর্বলতা আমারও আছে। ছোটবেলায় ব্যাকরণের বইগুলো না বুঝেই মুখস্থ করতাম, আর বাবার কাছে বেদার মার খাইতাম। এনিওয়ে, কি শব্দ খুঁজছো? কেনা? তুমি কি এই শব্দটার অর্থ জানো বাবা? সালাম সাহেব অবাক হয়ে চেয়ে রইলেন। বেশ কিছুক্ষণ পর চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলেন, এটা কোনো বাংলা শব্দ? তুমি শিওর? ছোঁয়া মাথা নেড়ে বলল, 110% শিওর। নাদিম প্রায় সময়ই বাংলাতে কথা বলে, যদিও ওর বাংলাগুলো ভীষণ অদ্ভুত। সালাম সাহেব মুখ কুঁচকে ফেললেন। বিরক্তি নিয়ে বললেন, নাদিম, ড্যাটস স্কাউন্ড্রেল, তুমি এখনও ওর সাথে মিশো?
ছোঁয়া উত্তর দেয় না, উদাস ভঙ্গিতে একের পর এক পাতা উল্টাতে থাকে। মন ভালো লাগছে না তার। সারাদিন বইয়ের মুখ ডুবিয়ে থাকলেও বন্ধু মহলে পরিবর্তনটা চোখ এড়ায়নি ছোঁয়ার। আগের মতো আড্ডা বসছে না, কেউ ঠিকঠাক ক্লাসে আসছে না। আজকাল রঞ্জনও কেমন গম্ভীর, অনন্ত নাদিমের দেখা নেই। নীরা নম্রতাও তাই। ছোঁয়াকে কেউ কিছু না বললেও সে বোঝে কিছু একটা ভালো হচ্ছে না। কোথাও একটা বড্ড গোলমাল, ভেঙে যাওয়ার পূর্বাভাস। এই বন্ধুমহল ছাড়া ছোঁয়ার জীবনে ভিন্ন স্বাদ, আনন্দ বলে কিছু নেই। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলল। তার বোকার সরল মনটা ভীষণ টনটন করছে। অদৃশ্য একটা ভয়ে কাঁটা হয়ে উঠছে। এই ভয়টা কি হারানোর ভয়, নাকি হারিয়ে যাওয়ার ভয়? রাতের শেষ ভাগ, ঘর জুড়ে সবুজ রঙের হালকা আলো। বিছানায় এক কোণায় মাথা নিচু করে বসে আছে অনন্ত, বাকি বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে অয়ন। অনন্ত মাথা তুলে ভাইয়ের মুখের দিকে তাকালো। অয়নের মুখে এখনো বাচ্চাদের ছাপ। সেদিনও ভাইয়া ভাইয়া করে মাথা পাগল করে দেওয়া ছেলেটা এখন ক্লাস 10-এ পড়তে। ভাবতেই অবাক লাগে অনন্তর। অনন্ত দীর্ঘশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। মনটা বড় অস্থির। এক জায়গায় দীর্ঘক্ষণ মনোযোগ দেওয়াই কঠিন। অনন্ত দিশেহারা চোখে চারপাশে তাকালো। সবুজ আলোয় দৃষ্টিটা ভেসে ভেসে আটকে গেল টেবিলের পাশে রাখা আয়নের গিটারের উপর। অয়ন গান গাইতে পারে না, তবুও তার গিটারের খুব শখ। 2 বছরের আগে টাকা জমিয়ে অনন্তই কিনে দিয়েছিল এই গিটার। অনন্ত উঠে গিয়ে গিটারটা তুলে নিল হাতে। সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল নাদিমের হাস্যোজ্জ্বল মুখ। চায়ের স্টলে বসে প্রাণখোলা গান গাওয়া বন্ধুদের আড্ডাটা। অনন্ত গিটার হাতে বারান্দায় গিয়ে বসলো। চাঁদের আলোয় ভেসে যাওয়া প্রকৃতির দিকে নির্বিশেষে চেয়ে রইল অনেকক্ষণ। জ্যোৎস্নায় গিটারের গা ভাসালো। চিকচিক করে উঠল গিটারের মসৃণ গা। অনন্ত বেশ কিছুক্ষণ ভূতগ্রস্তের মতো বসে থেকে দীর্ঘশ্বাস ফেলল। ধীরে ধীরে আঙুলগুলো সচল হয়ে উঠল। মায়াবী জ্যোৎস্নায় বেজে উঠল এক বিরহী সুর। আনমনা অনন্ত আজ অনেক দিন পর গলা ছেড়ে গাইল। এখন আমি অনেক ভালো, তোমার ছাড়া থাকতে পারি বলে তো আজ সরি, আবার পড়ছি। এটা অ্যাকচুয়ালি গান, আমি কবিতা করেই দিলাম। এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি বলে না তো কেউ আমাকে করো না বাড়াবাড়ি। আমার আকাশ আমারই সব, আমি আমার মতো গুছিয়ে নিয়েছি। যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শেখালে, তবে মাঝপথে হাতটা ছেড়ে কি বোঝালে। ভালোবাসি তোমায় আমি একথা জানি, তবে বলবো না আর আগের মতো এখন আমি। এটা গান ছিল, আমি কবিতার মতো পড়ে শুনিয়ে দিলাম। জানি না এটা কি গান, কখনো আমি শুনিনিও। তো চলো গল্পতে ফেরা যাক। হঠাৎই থেমে গেল সুর। নিশ্চুপ অনন্ত চুপ করে চেয়ে রইল দূরে। এক সময় পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢুকলো অনন্ত। হাত চলছে যন্ত্রের মতো। প্রাণহীন অনুভূতি। কুতুবদিয়ার একটি হতশ্রী চা স্টলে থাকা হাত পা ছড়িয়ে বসে আছে 6 বন্ধু। সবার মুখেই বিস্তর হাসি। নাদিমের হাতে গিটার। অনন্ত 2 হাত ছড়িয়ে দিয়েছে নাদিমা রঞ্জনের কাঁধে। ছবিটা দেখতে দেখতে চোখ দুটো জ্বালা করে উঠল অনন্ত। হঠাৎই হাতে ফোনটা ছুঁড়ে ফেলল ফ্লোরে। নির্জীব ফোনটা দেয়ালের সাথে লেগে ছিটকে পড়ল দূরে। অনন্ত 2 হাতে মুখ চেপে বসে রইল। হাত সরিয়ে চুলগুলো খামচে ধরে কঠিন একটা সিদ্ধান্ত নিল। দীর্ঘ 4 বছরের পাগলামোতে আজ সে হার মানল। নীরাকে আর চায় না তার, থাকুক সে তার মতো। শুধুমাত্র নীরাকে পাওয়ার পাগলামোতে কত কিছুই না করেছে অনন্ত। পরিবার, বন্ধু মহল সবার থেকে দূরে সরে গিয়েছে। নিজের জীবন থেকেও কি দূরে সরে যায়নি? নীরার অবহেলা, ঘৃণায় ভেতরের ভালোবাসাটা থিতিয়ে গিয়েছে। ভালোবাসাটা গলার কাছে আটকে থেকে দম বন্ধ করে দিতে চাইছে বারংবার। অনন্ত ভেতরটা জ্বলে পড়ে ওঠে। একের পর এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক জুড়ে। নীরাকে সে ভুলতে পারবে না ঠিক, কিন্তু তাকে মনে রাখাটাও তো যন্ত্রণার। অপমান, অবহেলা সইতে সইতে অনন্ত এখন ক্লান্ত। এবার তার মুক্তি চাই। যত কষ্টই হোক অনন্ত লড়বে। যে তাকে চাইছে না, তাকে জোরপূর্বক পাওয়ার থেকে নিজের সাথে লড়াই করাটা সহজ। সেই লড়াইয়ে আত্মসম্মান হারানোর ভয় থাকে না। মাথা নোয়াতে নোয়াতে মাটির সাথে মিশে যাওয়ার ভয় থাকে না। প্রিয় বন্ধু, পরিবার হারানোর ভয় থাকে না। 2 হাতের মাথা চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল অনন্ত। মস্তিষ্কের পর্দায় জোর দিয়ে বলে উঠল নাদিম, দূর শালা, মাইয়া মানুষ নিয়া এত ভাবুক লাগে নাকি? তুই খালি কেমন মাইয়া লাগবো, আমি আছি না?
অনন্ত হাসল। পরমুহূর্তে প্রচণ্ড অনুশোচনায় হাঁসফাঁস করে উঠল মন। নিজের দোষটুকু চোখের সামনে প্রকাণ্ড হয়ে ধরা পড়লেও নাদিমকে বলার মতো কিছুই খুঁজে পেল না। বন্ধুদের কি ঘটা করে সরি বলা যায়? সরি বললেই কি সব সমাধান হয়? অনন্ত ভাবনার মাঝেই বারান্দায় দরজা থেকে ভয়ে ভয়ে ডেকে ওঠে একটি কণ্ঠে, ভাইয়া। অনন্ত চোখ ফিরিয়ে তাকায়। বারান্দার দরজায় জড়সড় অয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার, উঠেছিস কেন? কিছু বলবি? অনন্ত ঘুমো ঘুমো কণ্ঠে বলল, তুমি যে গিটার বাজাচ্ছিলে, গিটারের শব্দে ঘুম ভেঙে গিয়েছে। ওহ, খেয়াল ছিল না। অয়ন দরজার কাছেই ঠায় দাঁড়িয়ে থেকে বলল, তোমার কি মন খারাপ ভাইয়া? অনন্ত গভীর চোখে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে হেসে বলল, মন খারাপ কেন থাকবে? মন খারাপ না, তুই ঘুমো। অয়ন ধীর পায়ে ভাইয়ের পাশে গিয়ে বসলো। মিনমিন করে বলল, তুমি নীরা আপুকে খুব ভালোবাসো না? অনন্ত হাসলো। ভাইয়ের কাঁধ চাপড়ে দিয়ে বলল, হ্যাঁ বাসি। নীরা আপু বিয়েতে রাজি হয়ে যাবে, তুমি মন খারাপ করো না। অনন্ত জবাব না দিয়ে চুপ করে রইল। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি মন খারাপ করছি না অয়ু। নীরাকে আমি নিজেই বিয়ে করতে চাই না। নীরা রাজি হয়ে যাক এমন কিছুও চাই না। অয়ন অবাক চোখে চোখে চেয়ে থাকে। বিস্ময় নিয়ে বলে, তুমি নীরা আপুকে বিয়ে করবে না? অনন্ত হাসে, দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকায়। পূর্ব আকাশে তখন লালাভা আভা। অনন্ত সকালে সূচনা লগ্নে চেয়ে থেকে বিসর্জন দেয় নীরা নামক মেয়েটিকে। বুক ভরা ভালোবাসাটুকু বন্দি করে নেয় গোপন কালো কুঠুরে। বাবাকে খুব শীঘ্রই সিদ্ধান্তটা জানিয়ে দেবে অনন্ত। এই অশান্তি, এই বিদগ্ধে খেলায় ইতি টানবে এবার। এই পর্যন্তই ছিল নীল চিরকুট পর্ব 36। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।